ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তিনি। তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন, যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর দায়ী। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা এবং রক্ষণ কৌশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো। তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে। তাই চেঙ্গিস খানের জীবনের কিছু বিস্ময়কর তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের ফিচারটি। জন্ম ও জন্মস্থান। মঙ্গোলিয়ায় স্টেপ বা তৃণ চারভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার। ধারণা করা হয় চেঙ্গিসের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদাক নামের এক জায়গায়। সেটা জন্ম খুব সম্ভবত 1162 খ্রিস্টাব্দে। বলা হয়ে থাকে ওনন নদীর পাড়ে চারণভূমিতে তার বেড়ে ওঠা। চেঙ্গিস খানের প্রকৃত নাম চেঙ্গিস নয়, যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে, তবে এই বিশ্ববিজেতার আসল নাম ছিল তেমুজিন। কিন্তু চেঙ্গিস খান তার উপাধি। অনেক যুদ্ধ ও রক্তপাতের পর 1206 সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ান স্টেপের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার বাংলা অর্থ খুব সম্ভবত সমগ্র পৃথিবীর অধিপতি বা এই জাতীয় কিছু। হয়তো এই কারণেই তার পিতৃদত্ত নাম তেমুজিন কালের অতলে হারিয়ে গেছে চেঙ্গিস নামের গৌরব ও পরাক্রমের কাছে। বাল্যকাল ও প্রাথমিক জীবনের প্রতিকূলতা। চেঙ্গিস খানের ছোটবেলা ছিল ঘটনাবহুল। চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি, তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। মঙ্গোল রীতি অনুসারে 12 বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে বোরতে নামের এক ফুটফুটে মেয়ের সাথে। তবে ছোট্ট তেমুজিনের কপালে সুখ বেশি দিন সইল না। সে সময়ের ইউরেশিয়ান স্টেপ অঞ্চলের এখনকার দিনের আধুনিক জাতিরাষ্ট্রের মতো একক কোনো জাতি বসবাস করত না, বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে গোত্রে, দলে ও উপদলের মাঝে। না ছিল তাদের সরকার কিংবা আইন কানুন। গোত্র বা কবিলা তান্ত্রিক সমাজে গোত্রের রাজনীতি ছিল চূড়ান্ত। ছিল না পুলিশ, কোটাল কিংবা কাজী। ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে বিভিন্ন তাতার, টার্কিক এবং মঙ্গল গোত্র বসবাস করত। চেঙ্গিসের জন্মের সময় স্টেপ ভূমিতে ছিল তাতারদের বর্ত আধিপত্য। চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু। মঙ্গল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধ পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিসের পিতার মৃত্যুর পর অপ্রাপ্ত বয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তাদের গোত্রের লোকজন। তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করলো। এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময়। বালক চেঙ্গিস পরবর্তী জীবনের বিপদসংকুল পথ চলার জন্য প্রস্তুত হচ্ছিলেন সে সময় থেকেই। শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলছিল ভবিষ্যতের জন্য। চেঙ্গিসের চরিত্রের কঠোরতা কিন্তু বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল। মাত্র 13 বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন নিখুঁত তীরন্দাজি বালক তেমুজিন। হত্যার কারণ খুব সামান্য, খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া। যৌবন ও উত্থানকাল।
17 বছর বয়সে তেমুজিন ঘরে ঘরে আনলেন তার বাল্যবধূ বর্তকে। বহুগামী চেঙ্গিসের জীবনে হাজার হাজার নারীর সঙ্গ আসলেও বর্তে ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি। বর্তে আর তেমুজিনের এই ভালোবাসা ইতিহাসে বেঁচে আছে অনন্য হয়ে। বেঁচে আছে বর্তের গর্ভে জন্ম নেওয়া চেঙ্গিসের 4 ছেলের নাম: জোচি, তুলুই, ওদেগি, চুগতাই খানের মাধ্যমে। সে যাই হোক, বর্তকে নিয়ে খুব বেশি দিন একসাথে থাকা হলো না তেমুজিনের। কিছুদিনের মধ্যেই আবারও এলো বিচ্ছেদ। প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করল তেমুজিন গোত্রের লোকেদের, সেই সাথে তুলে নিয়ে গেল বর্তকেও। এই ঘোর বিপদে তেমুজিন পিতৃবন্ধু তুঘরুল খানের শরণাপন্ন হলেন। তুঘরুল খান ছিলেন এক শক্তিশালী গোত্রপ্রধান এবং চেঙ্গিসের পিতার রক্তের ভাই। সেকালে মঙ্গলরা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্ত বিনিময় করে। ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন। এছাড়াও বর্তকে উদ্ধার করতে চেঙ্গিস সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই জমুখার কাছে। অবশেষে উদ্ধার করা হলো বর্তকে। ফিরিয়ে আনার কিছুদিন পরেই বর্তের গর্ভে জন্ম নিল চেঙ্গিসের বড় ছেলে জোচি। কিন্তু শত্রু শিবির থেকে বর্তের মুক্ত হওয়ার মাত্র 9 মাস পরে জন্ম হওয়ায় জোচির পিতৃপরিচয় নিয়ে কানাঘুষো শুরু হলো। তবে চেঙ্গিস আজীবন জোচিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। আস্তে আস্তে জমুখা ও তুঘরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছিল তেমুজিন। তবে উচ্চাভিলাষী তেমুজিন প্রস্তুত ছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। তিনি সেনাবাহিনীর উচ্চপদের জন্য বংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিতেন, যেটা ছিল মঙ্গল রীতি বিরুদ্ধ এবং তার রক্তের ভাই জমুখার কাছে খুবই অপছন্দনীয়। এছাড়া দুজনের চূড়ান্ত লক্ষ্য ছিল একাধিপত্য কায়েম করার, তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ালো। এককালে তেমুজিনের রক্তের ভাই জমুখা পরিণত হলেন চেঙ্গিসের ঘোর দুশমনে। সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমল না, বরং বেড়েই চলল। তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশি দিন সময়ের অপেক্ষা করতে হলো না। চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো 1206 সালের দিকে, অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি 35 বছর। মঙ্গোলিয়ান স্টেপ তখন 2 শিবিরে বিভক্ত। একদিকের নেতৃত্ব চেঙ্গিস, অন্যদিকে জমুখা। জমুখার উপাধি তখন গুর খান। তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধ জমুখার পরাজয়ের পর জমুখার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয়। তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা। জমুখার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিল, শত্রুর কাছে তাদের বিশ্বাসঘাতকতার পরিণত হয়েছিল ভয়ঙ্কর। চেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। জমুখাকে তার নিজের ইচ্ছা অনুসারেই মঙ্গল রীতি অনুসারে পিঠ ভেঙে হত্যা করা হয়েছিল। যদিও চেঙ্গিস জমুখাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্র উঠে এসেছে, কিন্তু জমুখা নিজেই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাননি। জমুখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি গোত্রগুলো একে একে চেঙ্গিসের বশ্যতা মেনে নিতে থাকে। সে বছরই তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়। রাজ্যজয় ও ধ্বংসলীলা। চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরও 21 বছর বেঁচে ছিলেন, আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ। সে সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ, ভারত ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল।
1211 সালে পশ্চিম জিন সাম্রাজ্য, 1215 সালে ঐশ্বর্যমণ্ডিত সিয়া সাম্রাজ্য, 1220 সালে প্রবল প্রতাপশালী খোয়ারেমজেম সাম্রাজ্য তার পদানত হয়। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মঙ্গল বাহিনী। ককেসাস ও কৃষ্ণসাগরের আশেপাশের অঞ্চলগুলোও একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে। ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত। অবাক করার ব্যাপার, চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি। অবশেষে 1227 সালে মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্য বিজেতার। চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউ জানে না, কারণ তার শেষকৃত্যের উপস্থিত সবাইকেই হত্যা করা হয়, আর চেঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন। তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য। এছাড়া চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না, তাই চেঙ্গিস খানের কোনো আসল ছবি আমাদের কাছে নেই। যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয় সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা। নিজের জীবন কাহিনী তিনি তার জীবদ্দশাতেই লিপিবদ্ধ করার আদেশ দেন, যা সিক্রেট বুক অফ মঙ্গলস নামেই বেশি পরিচিত। বলতে গেলে রহস্যময় এই মানুষটির জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বসত্য সূত্র এটি। মঙ্গল বাহিনীর বর্বরতা। চেঙ্গিস খানের রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ রকমের বিভৎস। কোনো শহর জয়ের আগে সে শহরের মানুষদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো। সেটা না মেনে নিলে শুরু হতো অবরোধ। তারপর একসময় অনাহার ক্লিষ্ট নগরবাসীর ওপর চালানো হতো অতর্কিত হামলা। নারী, পুরুষ, শিশু কেউই মঙ্গল বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে পারেনি। মার্ভ, বেজিং, সমরখন্দের মতো মধ্যযুগের জনবহুল শহরগুলো মঙ্গল বাহিনীর পাশবিকতায় একদম মাটির সাথে মিশে গিয়েছিল। বর্তমান তুর্কমেনিস্তানের উরগেঞ্জ ছিল মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির একটি। সেটিও মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে। প্রায় 12 লক্ষ মানুষের এই শহর জয় করার সময় চেঙ্গিসের বাহিনীর 50,000 সৈনিকের প্রত্যেকে গড়ে 24 জন করে নিরীহ মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গল বাহিনী যেসব এলাকায় হামলা চালাতো সেগুলো হয়ে পড়ত জনশূন্য। হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো ভুতুড়ে নগরীতে। আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহরের ধ্বংসাবশেষ টিকে আছে মঙ্গল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসেবে। ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা পড়েছিল প্রায় 4 কোটির মতো সাধারণ মানুষ, যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11%। চেঙ্গিস খানের জীবন কাহিনী নিয়ে এত কিছু জানার পর একটি প্রশ্ন সবার মনে আসতে বাধ্য, মানব ইতিহাসে চেঙ্গিস খানের স্থান তাহলে কোথায়? প্রশ্নটির উত্তর বোধহয় এত সহজ নয়। কোটি কোটি নিরীহ মানুষের হত্যাকারী এক যুদ্ধবাজ বর্বর এক জেনারেলকে আপনি নিছক ঘাতক হিসেবে ইতিহাসে স্থান দিতে পারবেন না, কারণ চেঙ্গিসের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা, সূচনা করেছিল নতুন এক অধ্যায়ের। তাই যতই ধিক্কার জানানো হোক, চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারবেন না। আর সেজন্যই চেঙ্গিস পৃথিবীর ইতিহাসে স্থান দখল করে নিয়েছে ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসেবে। তবে মঙ্গলদের কাছে এখনও তিনি দেবতুল্য। চেঙ্গিস খানকে নিয়ে এখনও তারা গর্ব করে। চেঙ্গিস এখনও তাদের কাছে একটি অনুপ্রেরণার নাম।